ভূত শব্দটা উচ্চারণ করলেই যেন অদৃশ্য এক শীতলতা ধীরে ধীরে মেরুদণ্ড বেয়ে নেমে আসে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো হঠাৎ যেন জীবন্ত হয়ে ওঠে, আর নীরবতার মাঝেও কানে ভেসে আসে অচেনা শব্দ। ছোটবেলা থেকেই এই সব গল্প আমার খুব প্রিয়। বইয়ের পাতায়, লোকমুখে কিংবা বন্ধু মহলের আড্ডায় ভূতের গল্প শুনতে বা পড়তে দারুণ লাগতো। কিন্তু বিশ্বাস, না, সেটা কোনোদিনই করিনি। আমার কাছে এসব ছিল নিছক মানুষের ভয়, কল্পনা আর কুসংস্কারের ফসল। কিন্তু একটা রাত, একটা জায়গা, একটা দৃশ্য আমার সেই সব যুক্তিকে ধ্বংস করে দিয়েছিল। তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি। শীতকাল, ডিসেম্বরের শেষ দিক। বিকেল নামার সাথে সাথেই কুয়াশা যেন চারপাশ গ্রাস করে নিত। সেদিন আমি মামা বাড়িতে গিয়েছিলাম। বাড়িটা ছিল গ্রামাঞ্চলে, চারপাশে গাছপালা, ফাঁকা মাঠ আর দূরে দূরে কিছু ঘরবাড়ি। সন্ধ্যা নামার পর থেকেই একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল চারপাশে। মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছিল, যা পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। ঠান্ডা যেন হাড়ে কাঁপন ধরাচ্ছিল। ও হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছিলাম, আসলে আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল সেদিন। সেই কারণেই মামা বাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক, জন্মদিনের আনন্দ শেষ হতে হতে রাত প্রায় 11টা। বাড়ি ফেরার পালা। মনে হালকা একটা অস্বস্তি কাজ করছিল। কেন যেন মনে হচ্ছিল রাতটা স্বাভাবিক নয়। ঠিক তখনই খবর এলো স্কুলে যেতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতেও ভুলে গেছি। আসলে আমাদের স্কুলের হেড স্যারের সাথে আমার মামার খুব ভালো সম্পর্ক ছিল। হেড স্যারকে আমার মামা নিজের দাদার মতোই সম্মান করতেন এবং স্যারের অনেক কাজ করে দিতেন। হেড স্যার ছিলেন প্রচণ্ড কর্মঠ। তিনি অনেক রাত পর্যন্ত স্কুলেই থাকতেন, কাজ করতেন। যেহেতু স্কুলের পাশেই তার বাড়ি ছিল, তাই গভীর রাত পর্যন্ত স্কুলে কাজ করে তিনি বাড়িতে ফিরতেন। সেদিন রাত্রে হঠাৎই স্যার মামাকে ফোন করলো, কোনো একটা কাগজ দিয়ে আসতে হবে স্কুলে স্যারের কাছে। মামা সিদ্ধান্ত নিল আমাকে বাড়িতে পৌঁছানোর সময় স্কুলে ঢুকে স্যারকে সেই কাগজটি দিয়ে আসবে। তাই এখন স্কুলে যেতে হবে। মামার সাইকেলের সামনে বসে আমি যখন রাস্তায় বেরোলাম, তখন চারপাশটা যেন সম্পূর্ণ বদলে গেছে। দিনের চেনা রাস্তা রাতের অন্ধকারে অপরিচিত হয়ে উঠেছে। রাস্তার দুপাশে লম্বা গাছগুলো কুয়াশার মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন তারা নীরবে তাকিয়ে আছে আমাদের দিকে। সাইকেলের চাকায় কাকর ঘষার শব্দ, শ্বাসের বাষ্প আর মাঝে মাঝে দূরের অজানা শব্দ, সব মিলিয়ে এক ভয়ানক পরিবেশ তৈরি হয়েছিল। আমি আস্তে করে বলেছিলাম, মামা, আজকে না গেলেই তো হতো। কিন্তু উত্তর আসেনি, শুধু সাইকেলের গতি একটু বেড়ে গিয়েছিল। স্কুলে পৌঁছালাম আমরা। স্কুলের গেটটা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো, যেন বাইরের চেয়েও এখানে বেশি ঠান্ডা। পুরো স্কুল অন্ধকারে ডুবে আছে। দূরে একটা ঘর থেকে ক্ষীণ আলো বেরোচ্ছে, স্যারের ঘর। ভিতরে ঢোকার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর এক অদ্ভুত টান অনুভব করলাম বাইরে যাওয়ার। এদিকে স্যার আর মামা কথা বলছিল, কিছু গুরুত্বপূর্ণ কথা। আমার সেখানে ভালো লাগছিল না। আমার বারবার মনে হচ্ছিল কেউ ডাকছে আমাকে, না শব্দে নয়, অনুভূতিতে। আমি ধীরে ধীরে বেরিয়ে এলাম। বারান্দাটা লম্বা আর ফাঁকা। মেঝেতে পুরনো সিমেন্টের ফাটল, কোথাও জমে থাকা জল। দূরে মাঠটা কুয়াশায় ঢাকা, মনে হচ্ছিল সাদা চাদর বিছানো। হঠাৎ একটা কুকুরের ডাকে চমকে উঠলাম। বারান্দার এক কোণে একটা কালো কুকুর বসেছিল। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। সে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল মাঠের এক কোণের দিকে। আমি তার দৃষ্টি অনুসরণ করলাম। সেই দিকেই ছিল পুরনো বাথরুমের জায়গাটা। আগে সেখানে বাথরুম ছিল, আমরা সবাই সেখানেই বাথরুম করতাম, কিন্তু এখন সেটি বন্ধ। অন্যদিকে নতুন করে বাথরুম তৈরি করা হয়েছে, কিন্তু সেখানের গাছগুলো অস্বাভাবিকভাবে স্থির, যেন পাতাও নড়ছে না।
হঠাৎ একটা খিলখিল হাসি, একটা বাচ্চার হাসি। আমি ভয়ে জমে গেলাম। মনে মনে নিজেকে বোঝাতে চাইলাম এটা কিছু না, বাতাসের শব্দ। কিন্তু আবার সেই হাসি, এবার একটু জোরে, একটু কাছে। আমি কাঁপতে কাঁপতে তাকালাম। ঝোপের আড়াল থেকে একটা ছোট্ট অবয়ব বেরিয়ে এলো ধীরে ধীরে, নরম পায়ে। মনে হচ্ছিল যেন মাটিতে পা না রেখেই এগোচ্ছে। বাচ্চাটা মাঠে এসে দাঁড়ালো, তারপর নাচতে শুরু করলো অদ্ভুত ছন্দে। ছোট্ট বাচ্চা নিজের মনের আনন্দে যেরকম করে নাচে, ঠিক সেরকমই। আমি চোখ মুছলাম, আবার তাকালাম, কেউ নেই। ঠিক তখনই আমার কানের কাছে ফিসফিস করে কোনো বাচ্চা বলে উঠল, আমি ঘুরে দাঁড়ালাম, আর সেই মুহূর্তেই আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। বাচ্চাটা আমার একদম সামনে। এইবার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, চোখের জায়গাটা ফাঁকা, রক্ত গড়িয়ে পড়ছে গাল বেয়ে, ঠোঁটে বিকৃত হাসি। আমি পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেলাম, গলা শুকিয়ে গেছে। আমি শুধু বলতে পেরেছিলাম, না না না, তুমি কে? কে তুমি? এখানে কিভাবে আসলে? আহ, কি আমি কি দেখছি? বাচ্চাটা মাথা কাত করলো, তারপর ধীরে ধীরে হাত তুলল। তার আঙ্গুলগুলো অসম্পূর্ণ, কয়েকটা আঙ্গুল নেই। হঠাৎ চারপাশে যেন শীতলতা আরও বেড়ে গেল। কুকুরটা জোরে চিৎকার করে দৌড়ে পালালো, যেন কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। গাছের পাতা কাঁপতে শুরু করলো, যদিও কোনো বাতাস ছিল না। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। শেষবার আমি দেখেছিলাম বাচ্চাটা আমার দিকে হেঁটে হেঁটে আসছে, আর তারপর সব অন্ধকার। জ্ঞান ফেরার পর আমি দেখতে পেলাম আমি বাড়িতে, গায়ে জ্বর। আমি সব কথা খুলে বললাম, গতকালের স্কুলে যাওয়া সেই বাচ্চা, আর সেই বাচ্চার বিকৃত অদ্ভুত মুখ। তারপর যা শুনলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, মাথা ঘুরে উঠল। হেড স্যার বললেন, অনেক বছর আগে ওই স্কুলের পাশেই ভোলা রায় নামে একজন থাকতেন। তার ছোট্ট মেয়ে শিউলি, বয়স মাত্র 4 থেকে 5 বছর। একদিন বাড়িতে সে একা ছিল। তার মা অন্য কোনো বাড়িতে গিয়েছিল গল্প করতে। মাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে যায় সে, তারপর আর ফেরেনি। পরের দিন সকালে ঠিক সেই জায়গাতেই যেখানে এখন ঝোপঝাড় পাওয়া যায় তার মৃতদেহ। অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে শুনলেও গা শিউরে ওঠে। শিয়াল খুবলে নিয়েছিল তার একটা চোখ, হাতের আঙ্গুলও ছিল না কয়েকটা। এই ঘটনার পর তার মা বাবা জায়গাটা ছেড়ে চলে যায়, আর তারপর থেকেই অনেকেই নাকি ওই জায়গায় সেই বাচ্চাটাকে দেখতে পায়। এই সব কথা শুনে ভয় নয়, একটা অদ্ভুত কষ্ট ভর করেছিল মনে, একটা ছোট্ট বাচ্চার জন্য। সে রাতের পর আমি আর কোনোদিন রাতে স্কুলের দিকে যাইনি, বা বলা ভালো যাওয়ার প্রয়োজনও হয়নি। আজও সেই খিলখিল হাসিটা কানে বাজে। এটা কোনো গল্প নয়, এটা আমার নিজের জীবনের ঘটনা। বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার উপর। তবে একটা কথা বলতে পারি, সে রাতের অন্ধকার আজও আমাকে ছাড়েনি। আজও চোখ বন্ধ করলে আমি সেই বাচ্চার সেই বিকৃত মুখ দেখতে পাই, যেটা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে।